বলি, যদি আমি নিজেকে কখনো এইভাবে বলতে চাই না, সেটা হচ্ছে আমার কাজ। আজকে অনেক কথাই শুনলাম, অনেকের পরিকল্পনা শুনলাম, সবাই অসাধারণ সব পরিকল্পনা দিয়েছে। তো যদি বলি যে তারা যেসব বিষয়টাকে ডিফাইন করতে, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক হিসাবে, এইসব বিষয়ে আসলে আমি আরো আগ থেকে কাজ করে আসছি। কারণ আমার এক পরিকল্পনা যে বাজেট বৃদ্ধির বিষয়, আমি অলরেডি দায়িত্বে থাকাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো হলে ক্লাবগুলোতে বাজেট বেড়েছে, কিংবা অনেক ক্ষেত্রে বলেছে যে নিউ ইনিশিয়েটিভ বিষয়। যদিও প্রোগ্রাম নামানো আমি ব্যক্তিগতভাবে মনে করি না একজন সাহিত্য সাংস্কৃতিক সম্পাদকের কাজ হতে পারে। তাও আমি বাংলাদেশের প্রথম ইন্টারন্যাশনাল কুইজ ফেস্ট অর্গানাইজ করেছি অ্যাজ এ জেনারেল সেক্রেটারি হিসাবে। এরপরে আসি যে একজন সাহিত্য সাংস্কৃতিক সম্পাদকের কাজ কি হবে। একজন সাহিত্য সাংস্কৃতিক সম্পাদকের কাজ হবে সাহিত্য সংস্কৃতি ক্ষেত্রে প্রশাসনের প্রপার এন্ডোর্সমেন্ট এনশিওর করা, এবং যে বিষয়টা আমার সবচেয়ে বড় ফোকাসের জায়গা, আমাদের যে সাংস্কৃতিক কেন্দ্রগুলো আছে সেই সাংস্কৃতিক কেন্দ্রগুলো প্রপার রিসোর্স পায় না। হলগুলোতে কালচারাল সেক্টরে বাজেট মাত্র 60,000 টাকা। এটা কিভাবে সম্ভব? একটা 1010 কোটি টাকা বাজেটের ইউনিভার্সিটিতে, প্রত্যেকটা হলে কমপক্ষে 5 লক্ষ টাকা বাজেট দিতে হবে। হলের যে ক্লাবগুলো, অনেকেই কালচার ক্লাব তৈরির কথা বলছে। আমি যেটা জানি, হলগুলো বর্তমানে 9টি হলে কালচার ক্লাব আছে যাদের বাজেট হচ্ছে 0 টাকা। আপনারা আবার শুনে রাখেন, 0 টাকা বাজেটে চলছে। তাই আমি যেটা বলছি যে আমি যদি আসি, আমি প্রশাসনিক এন্ডোর্সমেন্ট বিষয়টা ফোকাস করব, এবং একই সাথে আমাদের আদিবাসী কালচারাল সেক্টরগুলো নিয়ে কাজ করব। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখলাম মোদ্দাসিমের বিভিন্ন ধরনের বাজেট প্রণয়ন এবং বিভিন্ন প্রোগ্রাম নামানোর অভিজ্ঞতা থেকে সে আলোকপাত করলো। এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ ইব্রাহিম আহমেদকে। ধন্যবাদ। প্রথমত আমি বলতে চাই হচ্ছে এইখানে আমি অনেক কাজ করেছি, আমার যারা প্রতিদ্বন্দ্বী আছে তারাও, তাদের অনেক অভিজ্ঞতা আছে। আমি মনে করি একজন ডাকসুর প্রার্থী হিসাবে কী কাজ করেছি তার চেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি ডাকসুতে নির্বাচিত হলে আমার কী কী পরিকল্পনা আছে। কারণ আমি ওই রকম কেউ বড়লোক বা ওই রকম কেউ না এখন পর্যন্ত যে আমি অনেক কিছু প্রোগ্রাম নামানো থেকে শুরু করে অনেক কিছু করব, সেই পরিমাণ আমার পার্সোনাল, যেহেতু আমি একজন স্বতন্ত্র প্রার্থী, আমার পার্সোনাল ওই সক্ষমতা নাই। তারপরও আমি আর কিছু বিষয়ে বলি, আমি ক্যারিয়ারমুখী কালচারের বিরুদ্ধে। কারণ আমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন কবি সাহিত্যিক থেকে শুরু করে সবার ব্যাপারে দেখছি, তারা যখনই লেখাটাকে ক্যারিয়ার হিসাবে দেখতে গেছে, তারা হচ্ছে বিভিন্ন, মানে তাদের লাইফটা একটা ডিজাস্টারের দিকে চলে গেছে। তো এইখানে ক্যারিয়ার তৈরি করা যাবে, সব কিছু ঠিক আছে, বাট স্টিল ওই যে আগের প্রশ্নটা আমি টেনে বলি, এইখানে যে যার মতো টিউশন করতে পারবে, বাট স্টিল সে হচ্ছে তার নিজের কালচার করতে পারবে। এবং আমি একই সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ কালচারের বিরুদ্ধে। আমি একজন প্রশাসন বিভাগের শিক্ষার্থী, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। তো অ্যাডমিনিস্ট্রেশন কীভাবে চলে না চলে এইগুলো নিয়ে আমরা সারাদিন পড়াশোনা করি। তো কালচার আসলে অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু না, আমি এটা মনে করি না। এরপর হচ্ছে আমি আমার ব্যাপারে বলি, আমি একটা পাঠচক্র রান করতেছি। জুলাই এখানে আমাদের একটা ফ্যাক্ট, জুলাইয়ের কালচার, জুলাইয়ের সাহিত্য, যেহেতু আমরা 71 জুলাই 47 এগুলো নিয়ে ক্রাইসিসে ভুগি। তো জুলাইয়ের সাহিত্যের ব্যাপারে আমি দীর্ঘ সময় ধরে জুলাইয়ের আর্কাইভ নিয়ে কাজ করতেছি, এখনও স্টিল করতেছি। আমি লেখালেখি করতেছি, কবিতা লিখতেছি 7-8 বছর ধরে। এরপর আমাদের আরেকটা জিনিস যেটা, এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ কালচার, যে আমার টাইম যদিও আপ, আমি দীর্ঘায়িত করতে চাইতেছি না, ধন্যবাদ। আমি মনে করি এটাই আনা। থ্যাংক ইউ। ধন্যবাদ ইব্রাহিম আজম। তো আমরা দেখলাম ইব্রাহিম